নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারীর 11তম পর্ব। দুপুরের মধ্যে পড়া শেষ হয়ে গিয়েছিল। জলখাবার দেওয়ার সময় আজকের কাগজটাও দিয়ে গিয়েছিল মুক্ত। প্রথম পাতায় বড় অক্ষরে ছাপা হয়েছে, আজ বাংলা বন্ধ। তার নিচে নন্দীগ্রামে আগুন জ্বলছে, আরও মৃত্যুর আশঙ্কা। বন্ধ থেকে বাদ দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স, হাসপাতাল, খবরের কাগজ, দমকল। আজকের খবরটা পড়ে ফেলার পর মাথা ঝিমঝিম করতে লাগলো তার। শিল্প স্থাপিত না হলে দেশের উন্নতি হবে না, একথা সত্যি, কিন্তু শিল্পের জন্য জমি দরকার। এই দেশে চাষ হয় না এমন জমি অনেক রয়েছে, সেগুলো বন্দর এবং এয়ারপোর্ট থেকে অনেক দূরে। তাই কৃষকদের কাছে আবেদন করা হয়েছিল তারা প্রয়োজনীয় জমি যেন সরকারকে বিক্রি করে দেন। কৃষকদের অধিকাংশই রাজি হননি। প্রথম কথা, ওই জমিতে তারা 3 বার চাষ করেন। দ্বিতীয়ত, পিতৃপুরুষের সূত্রে পাওয়া জমির মালিকানা তারা হাতছাড়া করতে চান না। তৈরি হয়ে গেল জমি রক্ষা কমিটি। সরকার আলোচনার পথে না গিয়ে ধৈর্য ধরে তাদের না বুঝিয়ে সংঘর্ষের পথে গেলেন। পুলিশ অকারণে মহিলা এবং শিশুদের পেছন থেকে গুলি করে মারল। মাথা দোলালো নবকুমার। ঠিক হয়েছে, বন্ধ ডাকা উচিত কাজ হয়েছে। যদি এই ঘটনা তাদের গ্রামে ঘটত, কিন্তু বন্ধ ডেকে এই সমস্যার সমাধান হবে? ওই নির্দোষ নিহতরা কি প্রাণ ফিরে পাবে? অথবা কৃষকরা কি তাদের জমি রক্ষা করতে পারবেন? যদি পারেন, তাহলে শিল্পের উন্নতি কি করে হবে? খবরের কাগজ পড়ে নবকুমারের মনে হচ্ছিল, যদি মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পূর্ব শর্ত না রেখে আলোচনায় বসতেন, তাহলে একটা পথ খুঁজে পাওয়া যেত। কিন্তু দুপক্ষই যেভাবে শর্ত আঁকড়ে আছেন, তাতে পথ খোঁজার ইচ্ছে আদেও আছে কিনা তাতে সন্দেহ হচ্ছে। সকাল থেকে ওই খবরগুলোর সঙ্গে বাস করে মন খারাপ হয়ে গিয়েছিল নবকুমারের। বিকেলে মাস্টারদাকে দেখে অবাক হলো সে জিজ্ঞাসা করল, তুমি এলে কি করে? আজ তো সব বন্ধ। পা গাড়িতে। এমন কি দূর? তোর খবর কি? ভালো। কিরকম ভালো? কাল স্টুডিওতে যেতে হবে রিহার্সাল দিতে। তার মানে তোর কাজটা পাকা? চরিত্রটা কিরকম, সিরিয়াস? জানি না, শুনেছি খুব নিরীহ, মানে সাহেব বিবি গোলামের ভূতনাথ, অভয়ের বিয়ের অভয়। ভূতনাথকে আমি দেখেছি, অভয়কে তা জানি না। কিছু ভাবিস না, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ যাত্রাটা তুই দেখেছিস? হ্যাঁ, ঠাকুর কিভাবে হাঁটতেন মনে আছে? এই বলে মাস্টারদা ঘরের ওপাশে গিয়ে হাঁটাটা দেখালো। হেসে ফেলল নবকুমার। হাসছিস কেন? বেশি সরল মানুষ এইভাবেই হাঁটে। তুই ডায়লগগুলো নিয়ে আয়, আমি ফাটাফাটি অভিনয় শিখিয়ে দেব। ঠিক আছে। যাত্রার খবর কি? খারাপ, নিরুপমাদের চাকরি গিয়েছে। সে কি? একদম মনে রাখতে পারে না সংলাপ। সুধাময়দা আর ম্যানেজ করতে পারল না, কানেও কম শুনছে। এখন কি করে ওর চলবে? শোনো নবকুমার, এই পশ্চিম বাংলায় হাজার হাজার মানুষ রোজগার না থাকা সত্ত্বেও বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে জানতে চেও না, জানলে পাগল হয়ে যাবে। এই যে রাস্তাঘাটে এত লোক হাঁটে, তাদের কজন দিনে 1 কাটার মুড়ি খেয়ে আছে কেউ বুঝতে পারবে? কাল কখন আসবো? কেন? আরে, স্টুডিওতে তোর একা যাওয়া ঠিক হবে না। নায়করা কখনো একা ঘোরে না, আমিও তোর সঙ্গে যাব। লোকে যদি ভাবে আমি তোর চামচে, তা ভাবুক, কিন্তু আমাকে একটা চান্স পাইয়ে দিস। মাস্টারদা বেরিয়ে গেল। ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে কি না বুঝতে পারছিল না নবকুমার। সে জানলায় এলো। আশ্চর্য, কখন শোনা গেছে আবার তার নিজস্ব চেহারায় ফিরে গিয়েছে
সে টেরই পায়নি। আলো জ্বলছে, রিক্সা চলছে, বেলফুল বলে হেঁকে গেল ফুলওয়ালা। রাস্তার ওপাশের বাড়ির দরজায় কটা মেয়ে সেজেগুজে দাঁড়িয়ে আছে, কিন্তু বন্ধ তো 24 ঘন্টার জন্য। সেই সময়সীমা শেষ হতে তো আজকের রাতটা চলে যাওয়ার কথা। মুক্ত ঘরে এলো। বিদায় হয়েছে শেষ পর্যন্ত? মুক্তদি, বন্ধ উঠে গিয়েছে? না তো। তাহলে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে কি করে? যারা বন্ধ ডেকেছিল তারা দুপুর অব্দি চলার পর খুশি হয়ে ঘোষণা করেছে বন্ধ সার্থক, কিন্তু যারা বন্ধ চায় না সেই পার্টি শাসিয়ে গিয়েছে বিকেলের পর যদি বন্ধ চলতে থাকে তাহলে এপাড়ার কোনো মেয়েকে কাল থেকে ব্যবসা করতে দেওয়া হবে না। ও পক্ষকে সকালে খুশি করা হয়েছে, এ পক্ষকে এখন করা হচ্ছে। তবে স্বাভাবিক নয় গো, স্বাভাবিকের মতো হয়েছে। মানে? এ খদ্দের কোথায়, কে আসবে? রাস্তায় গাড়ি বাস তো নেই, ট্যাক্সিও চলছে না। তা সত্ত্বেও যদি কেউ আসে সেই আশায় দাঁড়িয়ে আছে ওরা। হ্যাঁ, যে জন্য এসেছিলাম, মা ডাকছে তোমাকে। শেফালি মায়ের ঘরে ঢুকে অবাক হয়ে গেল নবকুমার। চেয়ারে নয়, একটা মোড়ায় বসে কথা বলছে ইতি। ও এখানে কেন? শেফালি মা বললেন, এসো, বড়বাবু আমার শর্ত মেনে নিয়েছেন। এই বয়সে আবার যাত্রা করতে যেতে হবে। আগে মুক্ত আমার সঙ্গে যেত, জিনিসপত্র হাতে হাতে এগিয়ে দেয়া, সবকিছু খেয়াল রাখার কাজটা ও করত। এখন ওরও বয়স হয়েছে, এই সংসার সামলাচ্ছে, দুদিক পেরে উঠবে না, তাই ইতিকে কাজটা দিচ্ছি। নবকুমার চুপ করে থাকলেও অনেক প্রশ্ন কিলবিলিয়ে উঠল মনে। ও তো সিদ্ধান্ত নিয়েছে পুরনো কাজটা করবে না, মরে গেলেও না। ওর বাড়িওয়ালি ছাড়ছিল না, যে গুন্ডাগুলো তোমাকে মেরেছিল তারাই বাড়িওয়ালিকে রাজি করিয়েছে ছেড়ে দিতে। বোধহয় তোমাকে ওরা এখন পছন্দ করছে। দরবারের সঙ্গে আমার কথা হয়েছে, ওরাও খুব খুশি। তাই ইতি আমাদের সঙ্গে ভবানীপুরের বাড়িতে যাবে। মাথা নাড়ল নবকুমার। ইতি বলল, মা, ওর বোধহয় পছন্দ নয়। কি তোমার আপত্তি আছে? আপনি যা স্থির করেছেন তা তো না ভেবে করেননি। ও থাকলে আপনার নিশ্চয়ই উপকার হবে, তাহলে আমি কেন আপত্তি করব? এই তো হলো। শেফালি মা তাকালেন ইতির দিকে, আর সেই সময় দূরে প্রচন্ড শব্দে বোম ফাটতে লাগলো, পরপর অনেকগুলো। বাইরে লোকজনের চিৎকার শুরু হলো। মুক্ত ঘরে ঢুকে উত্তেজিত গলায় বলল, বোমাবাজি শুরু হয়ে গিয়েছে, সবাই দরজা বন্ধ করছে, এই মেয়েটাকে এখন ফিরে যেতে দিও না। মিনিট 10 পরে পাড়াটা শান্ত হয়ে গেল, কোথাও কোনো শব্দ নেই। নিজের ঘরে ফিরে এসে জানলায় দাঁড়িয়েছিল নবকুমার। বোমার আওয়াজ কি ভয়ঙ্কর! এখনো কানের ভিতর সেই শব্দ যেন লেগে আছে। রাস্তা জনশূন্য। সন্ধ্যের মুখে যারা সেজেগুজে দাঁড়িয়েছিল তারা উধাও। সব দরজা বন্ধ, আলো নিভে গিয়েছে। মনে হচ্ছিল চারপাশে কোনো মানুষ নেই। এত তাড়াতাড়ি সবকিছু পাল্টে গেল ওই বোমার শব্দ শুনে। কারা বোমা ফাটালো? অত আওয়াজের বোমা তারা কোথায় পেল? নিশ্চয়ই কিনতে পাওয়া যায়। তাহলে যারা বোমা বিক্রি করে তাদের পুলিশ ধরে না কেন? জানলা থেকে সরে এলো নবকুমার। রাতের খাবার নিয়ে এলো মুক্ত। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। এখনই খাবো? তাহলে ডেকে ডাকি, যখন ইচ্ছে হবে খেও। বাইরেটা অদ্ভুত চুপচাপ হয়ে গিয়েছে। কতক্ষণ? বড়জোর 8 ঘন্টা, তারপর দেখবে আগের মতো হয়ে যাবে। নিচের মেয়েরা শুনেছে একটা লোক নাকি খুন হয়েছে, পুলিশ বডি নিয়ে চলে গেলে ভয় কেটে যাবে। লোকটাকে খুন করতে এসেছিল? মাস্তানদের ব্যাপার, খেয়ে নিও। মুক্ত চলে গেল। তাহলে একটা মাস্তানকে খুন করতে কিছু মাস্তান বোমা মেরেছে। নবকুমার ভাবল, আচ্ছা,
এই কলিকাতায় কত মাস্তান আছে। পাড়ায় পাড়ায় ঘুরে পুলিশ তো সহজেই তাদের একটা তালিকা তৈরি করতে পারে। তারপর তাদের বলতে পারে, হয় মাস্তানি ছাড়ো, নয়তো তোমাদের সুন্দরবনের ওপাশে কোনো নির্জন দ্বীপে পাঠিয়ে দেয়া হবে। দেখা যেত কোনো পাড়ায় আর কেউ মাস্তানি করছে না। সুন্দরবনে গিয়ে বাঘ এবং কুমিরের সঙ্গে তো মাস্তানি করা যাবে না। মুক্তোর কথাই ঠিক হলো। খেয়ে নিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসতেই রিকশার ঠুনঠুন শব্দ কানে এলো। একটা মেয়ে হেসে কাউকে কিছু বলল। দ্রুত জানলায় গিয়ে অবাক হয়ে গেল নবকুমার। রাস্তায় আলো জ্বলছে। মেয়েরা আগের মতো দরজায় দাঁড়িয়ে গল্প করছে, যেন কিছুই হয়নি এখানে। একটু পরে মুক্ত এলো থালা গ্লাস নিয়ে যাওয়ার জন্য। যাক, খেয়ে নিয়েছ, মা তোমাকে একবার যেতে বলল। নবকুমার শেফালি মায়ের ঘরে এলো। ইতি তখনও মোড়ায় বসে রয়েছে। শেফালি মা বললেন, রাস্তাঘাট নাকি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে, তাই শুনে এই মেয়েটা ফিরে যেতে চাইছে। মুক্তকে বলেছি ওকে পৌঁছে দিয়ে আসতে, তুমিও সঙ্গে যাও। ইতি মুখ তুলল, না না, আমার কিছু হবে না, আমি একাই যেতে পারবো, এইটুকু তো পথ, কোনো অসুবিধা হবে না। এই মেয়ে, চুপ করো। যদি কিছু হয়ে যায় তাহলে লোকে বলবে সব জেনেও আমি তোমাকে একা পাঠালাম কি করে। আমার জন্য ওরাও তো বিপদে পড়তে পারেন। মুক্তর যথেষ্ট বয়স হয়েছে, আর সঙ্গে একজন ছেলে থাকলে ফেরার সময় মুক্তর একা লাগবে না। যাবে তুমি? প্রশ্নটা যেহেতু নবকুমারকে, তাই সে মাথা নেড়ে হ্যাঁ বলল। তাড়াতাড়ি পোশাক বদলে এলো নবকুমার। এবারে নিচের মেয়েদের দুজন দরজায় দাঁড়িয়েছিল। তারা অবাক হয়ে ওদের বেরোতে দেখল। মুক্ত এবং ইতি এগিয়ে যাচ্ছিল, পেছনে নবকুমার। রাস্তার ডান দিক চেপে হাঁটছিল ওরা। মন্দিরের কাছে পৌঁছে ডান দিকে ঘুরতে হবে ওদের। নবকুমার দেখতে পেল বাঁ দিকের একটা রাস্তায় মানুষেরা ভিড় করে আছে। মুক্ত বলল, চলো চলো, ওসব দেখতে হবে না। ইতিকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছিল ওরা। মোড়ের কাছে আসতেই একজন চিৎকার করল, সরে যাও সরে যাও, পুলিশ আসছে। সঙ্গে সঙ্গে ভিড়টা পাতলা হয়ে মিলিয়ে গেল। নবকুমার দেখতে পেল একটা লোক ফুটপাত ঘেঁষে উপুর হয়ে পড়ে আছে। দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। মুক্ত বলল, করে কি দেখছো, চলো। এই যে গুরু, তুমি এখন এখানে? নবকুমার তাকিয়ে দেখল ছেলেটাকে। একসময় যার সঙ্গে মারপিট হয়েছিল, এখন বন্ধুর মতো আচরণ করছে। সে বলল, আমরা ইতিকে পৌঁছে দিতে এসেছিলাম। এই কেসটা দেখেছ? কোন কেস? ওই যে শুয়ে আছে, দুই পার্টির মধ্যে লড়াই হচ্ছিল যখন, তখন কি দরকার ছিল ওর ওখান দিয়ে যাওয়ার? লোকটা কি মাস্তান ছিল? না না, এ পাড়ায় কেন এসেছিল ওই জানে, কাস্টমার নয়। বোমাটা পড়ল ওর পাশে, আরো লটকে গেল। কিন্তু লোকটা তো বেঁচে থাকতেও পারত, ওকে কেউ হাসপাতালে নিয়ে যায়নি কেন? বোমার শব্দ তো অনেক আগে হয়েছিল, এতক্ষণ পড়ে আছে। কে নিয়ে যাবে, পাগল? যে ওকে ছোবে পুলিশ তার 12টা বাজিয়ে দেবে। খবর দেয়া হয়েছে, কিন্তু সোনাগাছির রাস্তায় বডি পড়ে থাকলে যখন সময় হয় তখন পুলিশ আসে। মুক্ত ধমকালো, তুমি যাবে কি না? ছেলেটা বলল, আরে ঘাবড়াচ্ছ কেন মাসি, আমি তো আছি। কেমন আছো তা আমি জানি, পুলিশ দেখলেই লেজ তুলে পালাবে। এই সময় একটা পুলিশের ভ্যান এসে শরীরটার পাশে দাঁড়ালো। তখন ওই জায়গায় কোনো মানুষ নেই। দুজন সেপাই ভ্যান থেকে নেমে চারপাশে তাকালো। এত দূরে এসে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছা বোধহয় তাদের হলো না। ড্রাইভারের পাশে বসা অফিসার নিচে নামলেন না।
তার নির্দেশেই সম্ভবত ওরা শরীরটাকে তুলল। তুলতেই এত দূর থেকেও নবকুমারের মনে হলো কিরকম চেনা চেনা লাগছে। ধন্দে পড়ল সে। তারপর ছেলেটাকে বলল, লোকটাকে একটু দেখতে চাই, দেখা যাবে? ছেলেটা বলল, না, গেলে তোমাকেও ভ্যানে তুলবে। কে না কে লোক, তাকে দেখতে চাইছো কেন? ওকে কোথায় নিয়ে যাবে? প্রথমে থানায়, তারপরে মর্গে। থানায় গেলে দেখা যাবে? নবকুমার দেখল ভ্যানটা বেরিয়ে গেল। ছেলেটা ভাবল, ওখানে গেলে অবশ্য তেমন ভয় নেই, আচ্ছা চলো। মুক্ত চেঁচিয়ে উঠল, কি তুমি হঠাৎ এই সময় থানায় যাবে কেন? শেফালিমা খুব রাগ করবেন। কে না কে মারা গিয়েছে আর তুমি তাকে দেখতে যাচ্ছ? আমার মনে একটা সন্দেহ এসেছে, না দেখে থাকতে পারবো না। তুমি শেফালিমাকে বলবে, আমি ফিরে এসে সব জানাবো। পা বাড়ালো নবকুমার। পুলিশ ভ্যান চলে যাওয়ার পরে জায়গাটা একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। এই রাত্রেও একটা ট্যাক্সি ঢুকলো গলির ভিতর। তোমার পকেটে মাল আছে গুরু? হাঁটতে হাঁটতে ছেলেটা জিজ্ঞাসা করল। খেয়াল হলো নবকুমারের, ইতিকে পৌঁছে দিতে সে টাকা নিয়ে বেরোবার কথা ভাবেনি। মাথা নাড়ল নবকুমার। এই রে, অনেকটা হাঁটতে হবে তাহলে, নইলে এই ট্যাক্সিটা ধরা যেত। এখন বন্ধ নেই? সকালে শুরু হয়েছিল, এখন সব বন্ধ, আলগা হয়ে গিয়েছে। একটা রিকশাওয়ালাকে পাকড়াও করলো ছেলেটা। এই, থানায় যাবো আর আসবো, কত নিবি? রিকশাওয়ালা যা বলল তা শুনে ছেলেটা হাসল। তাহলে যাবো আর তোর রিকশায় আসবো না, তোকে থানায় ঢুকিয়ে দেব। দরাদরি করে রিকশায় উঠল ছেলেটা। পাশে বসে নবকুমার বলল, বাড়িতে ফিরে এসে ভাড়াটা দিলে হবে না? কেন হবে না, ওটা আমি ম্যানেজ করে দেব। কিন্তু গুরু, দূর থেকে বডি দেখে তুমি হঠাৎ খেপে গেলে কেন? হয়তো আমি ভুল করছি। যদি ভুল করি তাহলে আমি খুব খুশি হব। ভুল করলে খুশি হবে? যাস সালা, এরকম কথা জিন্দেগিতে শুনিনি। লোকটাকে তুমি চিনতে পেরেছ? ছেলেটা সিগারেট ধরালো। না, কিন্তু। ছেলেটা আর কথা বাড়ালো না। এখন অনেক রাত। কলকাতার রাস্তায় তো শুনশান সাধারণত থাকে না। বন্ধের জন্য বাস ট্যাক্সি না বের হওয়ায় রাতের কলকাতা ঘুমোচ্ছে। তাই শূন্যপথ দিয়ে রথের মতো ছুটে এসে থানার সামনে থামল রিকশা। দুটো ভ্যান এবং একটা জিপ দাঁড়িয়ে আছে। ছেলেটা বলল, থানায় ঢুকবে না? তাহলে একটু দেখা যাক। উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে ওরা দেখল থানায় কোনো ব্যস্ততা নেই। একটা সেপাই এগিয়ে এলো। তখনও খোলা সিগারেটের দোকান। এসে বলল, থানার সামনে বলে সারাদিন খোলা রেখে বেশ ব্যবসা করলি। দোকানদার বলল, দূর, কাস্টমার কোথায়, বসে মাছি তাড়াচ্ছি, নিন। সিগারেট এগিয়ে দিল দোকানদার। পাশে ঝোলানো নারকেল তরির আগুনে সিগারেট ধরিয়ে সেপাই বলল, শালা মরার সময় পেল না। কে? আমি জানবো কি করে? সোনাগাছির রাস্তায় যা ডেড বডি পড়ে থাকে তার পরিচয় জানার কি দরকার? কিভাবে মারা গেল দত্তদা? বোম খেয়েছে, সমাজ বিরোধী শালা, এখন মর্গে ছুটতে হবে। কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিল ওরা। ছেলেটা নিচু গলায় নবকুমারকে বলল, আমি যা বলবো তুমি তাতে সায় দেবে, বুঝলে? নবকুমার কিছু বলার আগে ছেলেটা এগিয়ে গেল। সেপাইয়ের সামনে গিয়ে বলল, নমস্কার, আপনি কি দত্তদা? হ্যাঁ, কি ব্যাপার? জগদ্দা আপনার কাছে আমাদের পাঠালো। জগদ্দা আমাদের পার্টির? ও হ্যাঁ,
জগদ্দা আমার কাছে আপনাদের পাঠালো, কি ব্যাপার? জগদ্দা বললেন বড় সাহেবের কাছে যাওয়ার দরকার নেই, তোরা দত্তদার কাছে যা। ও তো সমস্যা কি? ওই যে ওর নাম বাবু, ওর মা খুব কান্নাকাটি করছে। ওর দাদা আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছিল আর ফেরেনি। তা আমি কি করব? ভেতরে গিয়ে ডায়েরি করো। তাই করতো, কিন্তু একটু আগে একজন এসে বলল ওর দাদা মার্ডার হয়ে গিয়েছে। মাকে খবরটা দেয়নি। জগদ্দা বললেন সত্যি কিনা আপনার কাছ থেকে কনফার্ম করতে। মার্ডার? কোথায় মার্ডার হয়েছে? সোনাগাছিতে? তা জানি না। এই, তোর দাদা কি সোনাগাছিতে যেত? সত্যি কথা বল। নবকুমার ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে না বলল। সেপাই সিগারেট মাটিতে ফেলে বলল, একটাই মার্ডার হয়েছে, সোনাগাছিতে ডেড বডি পাওয়া গিয়েছে। তার নাম কি? নাম জানি না। ওই গাড়িতে বডি আছে এখনো, দরজা খুলে চটপট দেখে নাও, সাহেবরা যেন না দেখে। জগদ্দা পাঠিয়েছে বলে। কথা শেষ করল না সেপাই। ছেলেটা ইশারায় ডাকল নবকুমারকে। যে ভ্যানটার দিকে তারা এগিয়ে যাচ্ছিল সেটা নয়, পরেরটা, জানিয়ে দিল সেপাই পিছন থেকে। দরজা টানতেই খুলে গেল। ভেতরটা অন্ধকার। ছেলেটা বলল, মুখ দেখা যাচ্ছে না দত্তদা। সেপাই উঠে গেল ভ্যানের ভিতর। পকেট থেকে লাইটার বের করে আলো জ্বালল লোকটা। দেখে নাও। দেখা মাত্রই অসাড় হয়ে গেল নবকুমার। পাজামা পাঞ্জাবি পরা ছোটখাটো চেহারা দেখে দূর থেকে তার সন্দেহ হয়েছিল। এখন ভ্যানের মধ্যে পড়ে থাকা রক্তাক্ত এই শরীরটা তাকে বলল সে ভুল করেনি। ছিটকে সরে গিয়ে রাস্তায় উবু হয়ে বসে পড়ল সে, এবং তখনই শরীর কাঁপিয়ে কান্না ছিটকে উঠল গলা দিয়ে। কিন্তু তাকে টানতে লাগলো ছেলেটা। ভ্যান থেকে সেপাই বেরোনোর আগেই তাকে টেনে নিয়ে এলো রিকশাওয়ালার কাছে। জোর করে তাকে তুলে সে রিকশাওয়ালাকে বলল, জলদি চালাও। ছুটল রিকশা। ছেলেটা ধমকালো, তুমি কি পাগল? লোকটা তোমার চেনা জানলে পুলিশ তোমার কি হয়রানি করবে তা বুঝতে পারছো না? কে হয় তোমার? কেউ না। তাহলে কাঁদছো কেন? ঢোক গিলল নবকুমার। মাস্টারদা মরে গেল? তার কাছ থেকে বেরিয়ে মানুষটা মরে গেল? মাস্টারদার শরীর পড়ে আছে ভ্যানে, অথচ সে ফিরে যাচ্ছে সোনাগাছিতে। কিন্তু ছেলেটি তাকে বোঝালো এখন নবকুমারের কিছু করার নেই। আহত হয়ে বেঁচে থাকলে অনেক কিছু করা যেত। বাঁচানোর চেষ্টা করতে নবকুমার ঝুঁকি নিতে পারত। কিন্তু লোকটা যখন বেঁচে নেই তখন আর কি করতে পারে সে? থানায় গিয়ে যদি বলে ওই মৃতদেহ তার পরিচিত, তাহলেও লাশ মর্গে নিয়ে যাবে, পোস্টমর্টেম হবে, আর পুলিশ রগড়াবে নবকুমারকে। তার কোনো কথাই বিশ্বাস করতে চাইবে না। তার চেয়ে কাল সকাল হলে ভেবেচিন্তে লোকটার পরিচিত মানুষদের নিয়ে থানায় আসাই বুদ্ধিমানের কাজ হবে। রিকশা ছুটছিল। হঠাৎ কেঁদে উঠল নবকুমার। মাস্টারদার মুখ, কথাগুলো মনে আসতেই কান্না ছিটকে বের হলো। ছেলেটা চুপ করে থাকল। সোনাগাছিতে ঢুকে রিকশাওয়ালা দাঁড়িয়ে গেল। রিকশা থেকে নেমে ছেলেটা জিজ্ঞাসা করল, কত দিতে হবে? রিকশাওয়ালা মাথা নাড়ল। কি বলবো, আপনার যা ইচ্ছে তাই দিন। ছেলেটা পকেট থেকে একটা 20 টাকার নোট বের করে লোকটার হাতে দিয়ে নবকুমারকে বলল, তুমি চলে যাও, কাল সকালে তোমার সঙ্গে দেখা হবে। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিচ্ছি। না না, আমি একাই যাচ্ছি। শোনো। নবকুমার দাঁড়ালো। ছেলেটা কাছে এসে জিজ্ঞাসা করল, একটু মাল খাবে? মাল খেলে তোমার কষ্ট কমে যাবে, ঘুম আসবে।
মাথা নাড়ল নবকুমার। এখন মধ্যরাত পেরিয়ে গিয়েছে। সোনাগাছি গ্রামের রাস্তার মতো নিস্তব্ধ, বাড়ির দরজা বন্ধ। সে শব্দ করতে একটা মেয়ে এসে খুলে দিল। কে মানে গিয়েছে? জবাব না দিয়ে উপরে উঠে আসতেই মুক্ত দেখা দিল। শেফালিমা তোমার জন্য জেগে বসে আছে। ঘরে ঢুকতেই শেফালিমা কিছু বলতে গিয়েও সামলে নিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? মাস্টারদা মরে গিয়েছে। ওর শরীর থানায় নিয়ে গিয়েছে। কাল সকালের আগে কিছু করা যাবে না। তুমি থানায় গিয়ে নিজের চোখে দেখে এসেছো? কি করে এসব হলো? আমার সঙ্গে দেখা করে ফেরার সময় বোমাবাজির মধ্যে পড়েছিল বোধহয়। বিনা দোষে মরে গেল মানুষটা। উফ, আমাকে মাস্টারদা কলিকাতায় নিয়ে এসেছিল। থাকার জায়গা, চাকরি সব তার জন্য পেয়েছি। সেই মানুষটা দুম করে কোনো কারণ ছাড়াই মরে গেল। পাথরের মতো বসেছিলেন শেফালিমা। হঠাৎ দরজার ওপাশে কান্নার শব্দ উঠল। মুক্ত কাঁদছে। অবাক হয়ে গেল নবকুমার। যেভাবে মাস্টারদার সঙ্গে মুক্ত কথা বলতো তাতে মনে হতো দু চোখে দেখতে পারে না ওকে, অথচ এখন সে ডুকরে ডুকরে কাঁদছে। এই কান্নাটা বিন্দুমাত্র বানানো নয়। শেফালিমা বললেন, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই, যাও শুয়ে পড়ো। অন্ধকার ঘরে চুপচাপ বসেছিল নবকুমার। এই ঘরে এসে মাস্টারদা তার কাছে কত কথা বলে গিয়েছে। প্রথম প্রথম অভিভাবকের মতো ব্যবহার করত, শাসন করত। শেষের দিকে তাকে সাহায্যের জন্য অনুনয় বিনয় করত। লোকটার বাড়িতে কে কে আছে তা কখনো জিজ্ঞাসা করা হয়নি। যদি স্ত্রী সন্তান থাকে তাহলে তাদের খবর দেয়া দরকার। কিভাবে দেবে? তাহলে কাল সকালেই দেশে যেতে হয়। হঠাৎ মনে হলো, বড়বাবুর গদিতে নিশ্চয়ই মাস্টারদার ঠিকানা আছে। মাস্টারদা বলেছিল তাকে চিঠি পাঠিয়ে ডেকে আনা হয়েছিল। যারা বোমা ছুঁড়েছিল তারা মাস্টারদাকে চেনে না, শত্রুতা নেই। তা সত্ত্বেও ওর শরীরে বোমা ছুঁড়ে মারল কেন? যে মেরেছে তার শাস্তি হওয়া দরকার। এপাড়ার মানুষরা নিশ্চয়ই হামলাকারীদের চেনে। নবকুমার ঠিক করল কালই এ ব্যাপারে খোঁজ খবর করবে। কখন ঘুমিয়ে পড়েছিল। গানের শব্দে ঘুম ভাঙল। তখনও ভালো করে আলো ফোটেনি। সেই প্রভাত ফেরির দল গান গাইতে গাইতে যাচ্ছে, কিন্তু আজ গানের লাইন বদলে গিয়েছে। দুজনের গলায় গান বাজছে। জানলায় গেল নবকুমার। আজ যেন দলটা একটু বড় হয়েছে। দুজন বয়স্ক মানুষ গাইছেন, ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা। এই গান তারা স্কুলে প্রার্থনার সময় গাইত। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আজ 25শে বৈশাখ। ইতি বলেছিল ভোরবেলায় ট্রাম স্টপে দাঁড়িয়ে থাকবে, তাকে নিয়ে যাবে জোড়াসাঁকোয়। কিন্তু মাস্টারদা এখন মর্গে শুয়ে আছে। তার পক্ষে কোথাও যাওয়া অসম্ভব। মুখ ধুয়ে সে বাইরে এসে দেখল শেফালি মায়ের দরজা তো বটেই, মুক্ত যে ঘরে শোয় তার দরজাও খোলেনি। একটু ইতস্তত করল নবকুমার। ইতি নিশ্চয়ই দাঁড়িয়ে আছে ট্রাম স্টপে। ওকে খবরটা দেয়া দরকার। নেমে এলো নবকুমার। এ বাড়িতে সদর দরজা এখনো খোলা হয়নি। নবকুমার আজ প্রথম সেটা খুলল। রাস্তায় লোকজন নেই। হাঁটতে হাঁটতে মোড়ের মাথায় পৌঁছে সে তাকালো মুখ ঘুরিয়ে। মাস্টারদা যেখানে পড়েছিল সেখানেই কাক ভরে এক ফুলওয়ালা বসেছে ফুল নিয়ে। ওপাশে মন্দিরে ঢোকার আগে লোকে ওর কাছ থেকে ফুল কিনবে। চিতপুরে পৌঁছেই ইতিকে দেখতে পেল নবকুমার। কি আশ্চর্য! ইতি আজ সাদা শাড়ি পরে এসেছে। একেবারে পাল্টে গিয়েছে ওর চেহারা।
চুল বেঁধেছে টান টান করে। তাকে দেখে হেসে বলল, এমন কিছু দেরি হয়নি। আমার আজ যাওয়া হবে না। কেন? আমাকে এখানে যিনি এনেছিলেন তাকে কাল রাত্রে গুন্ডারা বোমা মেরে খুন করেছে। আমার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে তিনি খুন হন। পুলিশ ওর শরীর নিয়ে গেছে। আজ থানায় গিয়ে সেই শরীর ছাড়িয়ে শ্মশানে নিয়ে যেতে হবে। ওর বাড়িতে খবর দিতে হবে। বুঝতেই পারছো আমার মন খুব খারাপ হয়ে আছে। আমি ভাবতেই পারছি না। কাল এখানে একজন বোমায় মারা গিয়েছে, তিনি? কিন্তু সকাল 9টার আগে থানায় গেলে কেউ কোনো কথাই বলবে না। তাই? এভাবে কেউ মারা গেলে শুনেছি পুলিশের ডাক্তার কাটাছেঁড়া করে দেখে, তারপর বডি দেয়। তার জন্য অনেক সময় লাগবে। আমি কি করব, আমি ভাবতেই পারছি না। উনি কি আপনার আত্মীয়? না, কিন্তু উনি চেয়েছিলেন বলেই আমি এখানে আসতে পেরেছি। তাহলে থাক, চলুন ফিরে যাই। তুমি যাও। ওখানে যাবে বলে বেরিয়ে ফিরে যাচ্ছ কেন? একটা কথা বলবো। ওখানে গেলে আপনার মন থেকে ভার নেমে যাবে। আধ ঘন্টা থেকে না হয় চলে আসবেন। সেই সময় একটা ট্রাম আসছিল বাগবাজারের দিক থেকে। ইতি বলল, চলুন। ইতস্তত করল নবকুমার। সে না গেলে যদি ইতির যাওয়া বন্ধ হয় তাহলে খারাপ লাগবে। সে বলল, আমি টাকা নিয়ে বের হইনি। ট্রামটা থামতেই ইতি বলল, ঠিক আছে, উঠুন। এই সাত সকালেই গান ভেসে আসছে গলির ভিতর থেকে। বিরাট লাইন পড়েছে। নবকুমার জিজ্ঞাসা করল, লাইনে দাঁড়াতে হবে? যারা বাড়ির ভেতরে ঢুকে দেখতে চায় তাদের জন্য লাইন। অনেক সময় লাগবে। পাশ দিয়ে চলুন, আমরা বাড়ির বাইরে থাকব। একটা বিশাল প্যান্ডেল, গিজগিজ করছে লোক। এই সময় ওপাশে মঞ্চে একজন গায়ক গাইছেন, নয়ন ছেড়ে চলে গেলে এলে সকল মাঝে। নবকুমারের মনে হলো এই গান যেন মাস্টারদার উদ্দেশ্যে গাওয়া হচ্ছে। গান শুনতে শুনতে মন একটু একটু করে হালকা হয়ে যাচ্ছিল। নবকুমার লক্ষ্য করল 25শে বৈশাখের এই ভোরবেলায় যারা ওখানে এসেছেন তাদের পোশাকের রুচি আছে। মহিলারাও কেউ চড়া সাজে সাজেননি। সে বাড়িটার দিকে তাকালো। এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন। হয়তো সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তার পা পড়েছিল। সেই 66 বছর আগে যিনি চলে গিয়েছেন পৃথিবী থেকে, তার জন্মদিনে মানুষ কেন এভাবে ছুটে আসে? একের পর এক গান, কবিতা শিল্পীদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল। ইতি জিজ্ঞাসা করল, চা খাবেন? ওখানে বিক্রি হচ্ছে। না। ট্রামের টিকিট ইতি কেটেছে, ফেরার সময়ও কাটবে। ওকে আর খরচ করতে দেয়া উচিত নয়। ইতি হাসল। আমার খুব ইচ্ছে করছে। গান শুনতে ভালো লাগছে না? কেন লাগবে না? তার সঙ্গে চা খাওয়ার শত্রুতা থাকবে কেন? আসুন। বাড়িতে ফেরার পরে মিশ্র ভাবনায় আচ্ছন্ন হয়েছিল নবকুমার। মাস্টারদার জন্য যে কষ্ট প্রবল হয়েছিল সেটা যেন একটু মিয়ে গিয়েছে। জোড়াসাঁকোর বাড়িটা শিল্পীদের গাওয়া গান, মানুষের ঢল আর এক পৃথিবীর দ্বার তার কাছে খুলে দিয়েছে। এক অদ্ভুত মন নিংড়ানো অনুভূতি। সকাল 9টায় শেফালি মা তাকে ডেকে বললেন, তুমি এখনই গদিতে যাও, বড়বাবু তোমাকে যেতে বলেছেন। বড়বাবু? মাস্টারের খবরটা তাকে এইমাত্র দিয়েছি। যা ব্যবস্থা করার উনি করবেন। যা হওয়ার তো তাই পাড়ার মধ্যেই হবে। তুমি দুপুরে বাড়িতে এসে খেয়ে যাবে। মাথা নাড়ল নবকুমার। খারাপ খবর বাতাসের আগে দৌড়ায়।
নইলে সকাল 10:30টায় গদিতে এত ভিড় জমত না। সবাই জেনে গিয়েছে নবকুমারের সঙ্গে দেখা করে ফেরার সময় মাস্টার বোমার ঘায়ে মারা গিয়েছে। সুতরাং সবাই জানতে চাইছিল ঠিক কি ঘটেছে। নবকুমারের যতটুকু জানা ততটুকু তাকে বারবার বলতে হচ্ছিল। একজন জিজ্ঞাসা করল, বোমা কি ডাইরেক্ট মাথায় লেগেছিল? আমি দেখিনি, সেখানে আমি ছিলাম না। কি দরকার ছিল মাস্টারের সোনাগাছিতে যাওয়ার? সোনাগাছির বোমাবাজিতে মারা গিয়েছে এ কথা তো বাড়ির লোককে বলা যাবে না। 10:30টায় বড়বাবু গাড়ি থেকে নামলেন। ভিড় তাকে রাস্তা করে দিল। নিজের ঘরে ঢুকে তিনি নবকুমারকে ডেকে পাঠালেন। আবার ওই এক প্রশ্ন, একই উত্তর দিল নবকুমার। তুমি ওর বাড়ির লোকদের চেনো? না। তোমার সঙ্গে পরিচয় কি করে হয়েছিল? আমাদের গ্রামের স্টেশনের চায়ের দোকানে। আমাদের কাছে যে ঠিকানা আছে তার থানায় খবর পাঠানো হয়েছে। এর মধ্যে বাড়ির লোক খবরে পেয়ে গিয়েছে। ওরা যদি বিকেলের মধ্যে চলে আসে তাহলে পুলিশ বিকেলেই বডি ছেড়ে দেবে। যেন নিজেকেই কথাগুলো বলছিলেন বড়বাবু। আমি যাই? হ্যাঁ, সবাইকে বলো বিকেলে এখানে চলে আসতে। মাস্টারদাকে নিয়ে শ্মশানে যাবে সবাই। আচ্ছা। ওহো, তুমি আসবে না? তোমার না এলেও চলবে। আমি শ্মশানে যাব না? গিয়ে কি করবে? তোমার তো আজ বিকেলে জরুরি কাজ আছে। অবাক হয়ে তাকালো নবকুমার। অদ্ভুত ছেলে তো। তোমার তো NT1-এ যাওয়ার কথা। যে চলে গিয়েছে তার দাহ দেখার থেকে যে কাজটা করলে ভবিষ্যতে উপকার হবে সেটা করা অনেক জরুরি। নবকুমার, আবেগ মানুষকে অন্ধ করে দেয়, তাই সেই আবেগের রাশ না টানলে পতন অনিবার্য। যাও। বড়বাবু ফোন তুললেন। নবকুমারের মনে হলো সে একটা পুতুল ছাড়া আর কিচ্ছু নয়। আমি যখন যাত্রায় ঢুকেছিলাম তখন শশীভূষণবাবুকে বলা হতো যাত্রা সম্রাট। ঠিক সময় রিহার্সালে আসতেন, শেষ না হওয়া পর্যন্ত বাড়ি যেতেন না। বলতেন একজন পেশাদার অভিনেতাকে 100 ভাগ পেশাদার হতে হবে। এই যখন আমার অভিনয় নেই, অন্য মঞ্চে আছে, তখন আড্ডা না মেরে তাদের অভিনয় দেখতে হবে। কারণ আমি যে পালায় অভিনয় করছি তার পুরোটাই আমার জেনে রাখা উচিত। খুব নাম করেছিলেন তিনি। একদিন পাকপাড়ায় আমাদের শো। যে সময় আমাদের পৌঁছানোর কথা তার 15 মিনিট পরে এলেন শশীভূষণ। এসে হাত জোর করে ক্ষমা চাইলেন সবার কাছে। আমরা খুব লজ্জা পেলাম। ওরকম দেরি তো অনেকেরই হয়, কেউ তো তার জন্য ক্ষমা চায় না। পালা শেষ হলো। প্রচুর হাততালি পেলেন শশীভূষণ। তিনি যখন মেকআপ তুলছেন তখন একজন লোক এসে ম্যানেজারকে বলল, জ্যাঠামশাইয়ের কত দেরি হবে, আর তো অপেক্ষা করা যাচ্ছে না। ম্যানেজার জিজ্ঞাসা করেছিল, কোথাও যাওয়ার কথা আছে নাকি? লোকটি বলেছিল, হ্যাঁ, শ্মশানে। আজ বিকেলে ওর একমাত্র ছেলে মারা গিয়েছে। আমরা তাকে নিয়ে শ্মশানে ওর জন্য অপেক্ষা করছি। কিছু বুঝলে? শেফালি মায়ের কথা শুনে অবাক হয়ে গিয়েছিল নবকুমার। ছেলে মারা গিয়েছে অথচ বাবা এসে অভিনয় করছেন, কি করে পারলেন? অনেকদিন বাদে জিজ্ঞাসা করেছিলাম। শশীভূষণ বলেছিলেন, দেখো, যে চলে গিয়েছে সে আর ফিরবে না। তার পাশে বসে যদি আমি হাউতাশ করতাম, লোকে বলতো, আহা, পুত্র শোকে কাতর হয়েছে লোকটা। কিন্তু যারা পালা দেখবে বলে টিকিট কেটেছিল, উদ্যোক্তারা যে আয়োজন করেছিল, আমি অভিনয় না করলে পালা বন্ধ হয়ে গেলে সেসব ভুন্ডুল হয়ে যেত। মালিককে ক্ষতিপূরণ দিতে হতো। সবার উপরে যে মানুষগুলো দর্শক হয়ে আসেন, যাদের জন্য আমরা অভিনেতারা ধন্য হই, তাদের বঞ্চিত করার কোনো অধিকার আমার নেই। ছেলে চলে গিয়েছে, খুব কষ্ট হয়েছিল সেদিন, কিন্তু যত দিন যাচ্ছে সেই কষ্টের উপর ধুলো জমছে। কিন্তু ওই দিনের দর্শকরা অনেকদিন তাদের দেখার অভিজ্ঞতার কথা বলবেন।
আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বড়বাবু যখন দায়িত্ব নিয়েছেন তখন তোমার তো কিছু করার নেই। মাস্টার চলে গিয়েছে, কিন্তু তুমি যদি আজ স্টুডিওতে না যাও তাহলে তোমার ক্ষতি হবে। আমি জানি তুমি অকৃতজ্ঞ নও, মাস্টার তাকে কোনোদিনও ভুলতে পারবে না। সেটাই হবে প্রকৃত শ্রদ্ধা জানানো। নিউ থিয়েটার স্টুডিও কোথায় নবকুমার জানে না। শেফালিমা বলেছিলেন, টালিগঞ্জে ট্রাম ডিপোর কাছে গিয়ে জিজ্ঞাসা করলে লোকে বলে দেবে। তুমি এক কাজ করো, শোভাবাজারের মেট্রো স্টেশন তো কাছেই, ওখানে নেমে পাতাল রেলে ওঠো। সে স্টেশন টালিগঞ্জ, ওখানেই ট্রাম ডিপো। তাগাদা দিয়ে মুক্ত তাকে বের করল 2:30-টের সময়। প্রাণকৃষ্ণ বলেছেন ঠিক 4টের সময় গীতিময় বাবুর অফিসে তিনি অপেক্ষা করবেন। পানের দোকানদারকে জিজ্ঞাসা করে শোভাবাজার পাতাল রেল স্টেশনে পৌঁছে গেল নবকুমার। মাটির তলায় ট্রেন। সিঁড়ি ভেঙে নামতে নামতে দেখল পাশ দিয়ে চলন্ত সিঁড়ি ওপরে চলে যাচ্ছে। কখনো এমনটা সে দেখেনি। কাউন্টারে ভিড় ছিল না। টালিগঞ্জ কত জানতে চাইলে খাঁচার ভিতরে বসা লোকটা জিজ্ঞাসা করল, সিঙ্গেল না রিটার্ন? গেলে তো ফিরে আসতেই হবে। সে রিটার্ন বলতে লোকটা 16 টাকা চাইল। 4 টাকা ফেরত নিয়ে নবকুমার ভাবল মাটির নিচে ট্রেন চলবে, তাই ভাড়া বেশি নিল। এই সময় ট্রেনে ভিড় থাকে না। বসার জায়গা পেয়ে গেল সে। আজ সকালে জোড়াসাঁকোয় গিয়ে মন কিছুটা হালকা হয়েছিল। শেফালি মায়ের কথা শুনে সেই মন শক্ত করতে চেষ্টা করেছিল, কিন্তু জীবনের প্রথম পাতাল যাত্রায় চমক এত প্রবল হলো যে এই মুহূর্তে মৃত্যু শোক উধাও হয়ে গেল। টালিগঞ্জ স্টেশনে ট্রেন থামতেই নবকুমার অবাক হয়ে দেখল যাত্রীরা প্রায় পড়ে কি মরি করে দৌড়াচ্ছে, যেন এখনই ট্রেনে আগুন ধরে যাবে, তাই পালাতে চাইছে সবাই। বাইরে বেরোবার গেটের সামনে ততক্ষণে লম্বা লাইন পড়ে গিয়েছে। সে এক বৃদ্ধকে জিজ্ঞাসা করল, কি হয়েছে, সবাই দৌড়াচ্ছে কেন? আগে গেলে অটোর জন্য লাইনে দাঁড়াতে হবে না, তাই ছুটছে। নবকুমার দাঁড়িয়ে দেখতে লাগল। ফাঁকা ট্রেনটা চলে গেল ওপাশে। যখন গেট জনশূন্য তখন বাইরে বেরিয়ে এলো সে। সামনের কোনো ট্রাম নেই, অথচ শেফালিমা বলেছেন এখানে ট্রামের ডিপো আছে। একজন লোক উদাস ভঙ্গিতে আকাশ দেখছিল। নবকুমার তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, নিউ থিয়েটার স্টুডিওতে কিভাবে যাওয়া যায়? আপনি যেভাবে যেতে চাইবেন। আমি প্রথমবার যাচ্ছি। তাহলে যাবেন না, গিয়ে কোনো লাভ হবে না। কেন? সিনেমায় নামার ইচ্ছে নিয়ে যাচ্ছেন তো, খেয়েও চান্স দেবে না, শুধু খেলাবে, পকেট হালকা করে দেবে। এই যে আমি রোজ বিকেলে এখানে এসে ওর দিকে তাকিয়ে থাকি, কেন জানেন? কার দিকে? দূর মশাই, ওই দিকে তাকান, ওইখানে। অনেকটা উঁচুতে দাঁড়িয়ে থাকা মূর্তিটাকে দেখল নবকুমার। লোকটি বলল, রোজ আমি উত্তমদাকে বলি, ভাগ্যিস 60 বছর আগে লাইন দিয়েছিলে, তাই নাকানি চোবানি খেয়েও শেষ পর্যন্ত সম্রাট হতে পেরেছিলে। এখন যদি ট্রাই নিতে তাহলে আমার মতো অবস্থা হতো। মূর্তিটা যে উত্তম কুমারকে ভেবে করা হয়েছে তা বুঝতে পারল নবকুমার। সে মুখ নামিয়ে দেখল লোকটা কয়েক হাত দূরে সরে গিয়েছে। শেষ পর্যন্ত রিকশা নিল নবকুমার। গতরাতে মানুষ টানা রিকশায় চেপে তাকে যেতে হয়েছিল থানায়, মাস্টারদার শরীর দেখতে। আজ যাচ্ছে স্টুডিওতে অভিনয় শিখতে। স্টুডিওতে সিনেমার শুটিং হয়, সেখানে নিশ্চয়ই সিনেমার নায়ক নায়িকারা গিজগিজ করে। তাহলে দারোয়ান তাকে ঢুকতে দেবে না কেন? একটু নার্ভাস বোধ করল সে। রিকশাটা হঠাৎ লাফিয়ে উঠতেই সে শক্ত করে দুটো দিক আঁকড়ে ধরল। একটা আধা বন্ধ গেটের সামনে রিকশা দাঁড়ালো। 6 টাকা দিন। অর্থাৎ এটাই স্টুডিওর গেট। টাকা দিয়ে ইতস্তত করতেই গেটটা খুলে গেল। একটা দামি গাড়ি বেরিয়ে গেল। গাড়ির কালো কাঁচ বন্ধ,
ভেতরে কে আছে বোঝা গেল না। সে ভেতরের দিকে পা বাড়াতেই গেট যে বন্ধ করেছিল সেই লোকটা জিজ্ঞাসা করল, কার কাছে যাবেন? গীতিময় বাবু, পরিচালক। সোজা গিয়ে ডান দিকের রাস্তা ধরে প্রথম বাড়ি। লোকটা গেট বন্ধ করল। বাঁদিকে বিশাল গুদাম ঘর, বন্ধ দরজা। কয়েকজন লোক এপাশে চেয়ার পেতে গল্প করছে। নবকুমার অনেকটা হেঁটে এসে দাঁড়ালো। এই সময় একটা গাড়ি ভিতর থেকে বেরিয়ে ঠিক তার পাশে থামল। দরজা খুলে যিনি নামলেন তাঁকে দেখে অবাক হয়ে গেল সে। মাত্র 2 হাত দূরে দাঁড়িয়ে দেবশ্রী রায়কে দেখে ওর মনে হলো সিনেমায় ওকে যেমন দেখায় তার থেকে এখন অনেক কম বয়সী বলে মনে হচ্ছে। দেবশ্রী ঢুকে গেলেন ওপাশের দরজা দিয়ে পাশের বাড়িতে। একজন জিজ্ঞাসা করে বারান্দায় উঠতেই নবকুমার গীতিময়ের গলা শুনতে পেল। দরজায় পর্দা ঝুলছে। ভিতরে বসা গীতিময় বলছেন, আমার কিচ্ছু করার নেই। যদি প্রডিউসার হিরো সিলেক্ট করে দেন তাহলে আমি কি করতে পারি? আশ্চর্য, আপনার কোনো মেরুদণ্ড নেই। এত বছর ছবি করছেন, এখনো প্রডিউসারকে লাঠি ঘোরাতে দিচ্ছেন। ঋতুপর্ণ, বুদ্ধদেব দূরের কথা, অঞ্জন দাসকে প্রডিউসার ডিটেক্ট করতে পারবে? হর বা স্বপনের কথা বাদ দিলাম, আপনি কি? গীতিময়ের গলা শুনল নবকুমার। তাছাড়া তোমার দাদাকে এই চরিত্রের সঙ্গে মানাবে না। বোকাশোকা গ্রাম্য তরুণ, বুঝলে? রাখুন তো, উত্তম কুমারকে চাকরের রোলে কেউ ভাবতে পারত? রায়চরণ করেনি উত্তম কুমার? গতবার দাদাকে গ্যাস দিতে প্রায় হাফ টাকায় হিরো করবেন কথা দিয়েছিলেন। আপনার সব ছবিতে দাদাই হিরো হবে, বলেননি? বলেছিলাম। আচ্ছা, একটা রাস্তা এখনো খোলা আছে। কি রাস্তা? নতুন ছেলেটা রিহার্সাল দেবে। প্রাণকৃষ্ণকে তো জানো, ছেড়ে কথা বলে না। সে যদি বলে এই ছেলে ধারাবে, তাহলে আমি বড়বাবুকে রাজি করাবই, কথা দিচ্ছি। তার মানে একটা নতুন ছেলে ফেল করলে দাদা চান্স পাবে? ছি ছি। আরে, এভাবে নিচ্ছ কেন? যে টাকা ঢালছে তাকে তো ম্যানেজ করতে হবে। কথাগুলো যে তাকে নিয়ে হচ্ছে তা বুঝতে অসুবিধা হয়নি নবকুমারের। একবার ভাবলেও ফিরে যাবে। এই দাদাটি কে তা সে বুঝতে পারছে না, কিন্তু তাকে নিয়ে যখন ঝামেলা হচ্ছে তখন। এই যে ঠিক টাইমে এসে গিয়েছো দেখছি, তা এখানে দাঁড়িয়ে কেন? মুখ ফিরিয়ে দেখতেই লোকটাকে চিনতে পারল নবকুমার, প্রাণকৃষ্ণ। সে বলল, ভেতরে ওরা কথা বলছেন। তোমাকে 4টার সময় ডাকা হয়েছে, তুমি ভিতরে ঢুকবে। কথা শেষ করার দায়িত্ব ওদের। এসো। দাদা, তোমার ক্যান্ডিডেট ঠিক সময় এসেছে। ওকে নিয়ে আমি পাশের ঘরে বসতে পারি? নিশ্চয়ই। তুমি কখন এসেছো নবকুমার? গীতিময় একটু অস্বস্তি নিয়ে জিজ্ঞাসা করলেন। এই তো কিছুক্ষণ। ভেতরে ঢোকনি কেন? আপনারা কথা বলছিলেন। সামনে বসা লোকটি গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। আমি চলি, যা বলেছেন মনে রাখবেন। মাথা নাড়ল গীতিময়। অদ্ভুত ব্যাপার, এই চরিত্রে যে যাবে না তাকে কেন নিচ্ছি না তার কৈফিয়ত চাইতে এসেছে। প্রাণকৃষ্ণ কোনো কথা বলল না। পাশের দরজা দিয়ে নবকুমারকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকে ফ্যান চালু করল। একটা টেবিল, দুদিকে 2টো চেয়ার, ওরা দুদিকে বসল। প্রাণকৃষ্ণ জিজ্ঞাসা করল, চলো বিদায় অভিশাপটা প্রথমে শুনি। আমি মুখস্থ করার সময় পাইনি। সে কি, কেন? যিনি আমাকে কলকাতায় নিয়ে এসেছিলেন তিনি পরশু রাত্রে মারা গিয়েছেন। আমার মন খুব ভেঙে পড়েছিল। সেটা জোড়া লেগেছে? চেষ্টা করছি। তাহলে আর কি হবে, মুখস্থ হলে খবর দিও। আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা অনুরোধ করব। বলো। কবিতাটা আপনি যদি শোনান। হাসল প্রাণকৃষ্ণ, চোখ বন্ধ করল। তারপর ধীরে ধীরে আবৃত্তি শুরু করল। ওর বলার ভঙ্গি, গলার স্বর যেন নবকুমারের মনে ছবি এঁকে যাচ্ছিল।
শেষ পর্যন্ত কচ যখন বলল, আমি বর দিনু দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সব শোক বিপুল গৌরবে, তখন এক তিত্তিরে কষ্ট ছড়িয়ে গেল চারপাশে। মুগ্ধ হয়ে নবকুমার জিজ্ঞাসা করল, আপনি অভিনয় করেন না কেন? সবার দ্বারা সব হয় না তাই। কিন্তু আপনি কি সুন্দর অভিনয় করলেন। বেশ, বিশ্ববিদ্যালয়ে যেসব অধ্যাপক কম্পিউটার সায়েন্স পড়ান তারা তো ছাত্রদের থেকে অনেক বেশি মেধাবী। পাশ করা ছাত্ররা যদি বিদেশে বড় চাকরি পেয়ে চলে যেতে পারে তাহলে তাঁরা কেন যাচ্ছেন না? তাদের চাহিদা নিশ্চয়ই অনেক বেশি হওয়া উচিত। হয়তো ওরা শিক্ষকতা করতেই ভালোবাসেন। তাহলে তো জবাবটা পেয়ে গেলে। তুমি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ নিশ্চয়ই মুখস্থ বলতে পারবে। হ্যাঁ। যেভাবে উচ্চারিত হওয়া উচিত সেইভাবে উচ্চারণ করো। প্রায় 1.5 ঘন্টা বাদে ছাড়া পেল নবকুমার। সেই বাল্যকালে শেখা অক্ষরগুলোর বেশ কয়েকটাকে আজ নতুনভাবে আবিষ্কার করল সে। স, স, এর আলাদা উচ্চারণ, কখন ঠোঁট গোল করতে হবে কখন নয়, জিভ এবং তালুর মধ্যে কখন সংযোগ হবে কখন নয়, বুঝতে বুঝতে সময়টা কেটে গেল। গীতিময় ঘরে ঢুকলেন। কিরকম বুঝছো প্রাণকৃষ্ণ? আহা, তুমি তো একটা চাল টিপলেই বলে দিতে পারো ভাত হয়েছে কিনা। চাল গরম জলে ফেলেছি দাদা, এখনো টেপিনি, আজ উঠি। তুমি কাল ঠিক 4টের সময় এখানে এসো নবকুমার, বিদায় অভিশাপ মুখস্থ করে আসবে। প্রাণকৃষ্ণ উঠতেই গীতিময় বললেন, বড়বাবু ফোন করেছিলেন, তোমাকে বলতে বললেন তোমার পরিচিত যিনি মারা গিয়েছিলেন তার শেষকৃত্য ঠিকঠাক সম্পন্ন হয়ে গিয়েছে। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের 11তম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।